মন দিয়ে শুনুন, আপনাকেই বলছি। নিজেকে কিভাবে দেখতে চান আর সেই অনুসারে নিজেকে কিভাবে মেনটেন করছেন সেটাই কিন্তু ম্যাটার করে। যা আপনার সঙ্গে হচ্ছে সবটা মেনে নেওয়ার কোনো দরকার নেই, বরং চেষ্টা করুন আপনি নিজেকে নিজের মতো করে কতটা দেখতে পারছেন, কতটা সহ্য করতে পারছেন, বা নিজের মতো করে আপনি কতটা বাঁচতে পারছেন। যদি যা চলছে তাতে আপনার কোনো অসুবিধা না হয় তাহলে খুবই ভালো, তেমনটাই চলতে দিন। যা হচ্ছে সেদিকে কোনো মন দেওয়ার কোনোই দরকার নেই। আর যদি মনে হয় যেটা হচ্ছে এটা আপনার ভালো লাগছে না, বা আপনার মনে হচ্ছে যে এর থেকেও ভালো কিছু হতে পারত, তাহলে আমি বলবো দায়িত্ব নিয়ে নিন, নয়তো পরে গিয়ে কিন্তু পস্তাতে হবে। নিজের উপরে কাজ করুন, আলসেমি একদমই ছেড়ে দিন। স্বাস্থ্যকর পরিমিত খাওয়া দাওয়া করুন, নিজের লক্ষ্যের সাথে দিন দিন সবচেয়ে বেশি সময় কাটান। সব কিছু ঠিক হয়ে যাবে যদি আপনার লক্ষ্যটা ঠিক থাকে। কারণ এই দাম আপনাকেই চোকাতে হবে যদি আপনি আপনার লক্ষ্যটা ঠিক রাখতে না পারেন। কেউ আপনার হয়ে কোনো কিছু করে দিয়ে যেতে পারবে না, তাই আপনারটা আপনাকেই করতে হবে, সেটা হোক ভালো বা হোক খারাপ। তাই বলবো প্রত্যেকটা জিনিসের সাথে লেগে থাকুন, ভালো থাকুন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে জেদে থাকুন। যার জেদ আছে সেই কিন্তু সব খেলায় জিততে পারে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল উঠে গিয়েছি। আসলে কি সকাল সকাল? কিন্তু না, এখন কিন্তু একদমই সকাল না, একদম দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে। আর আমি প্রত্যেক দিনই দেরি করে উঠি, এটা খুবই খারাপ একটা কথা, খুবই খারাপ একটা কাজ। বাট কী করব, আমার শিডিউলটাই এরকম, বা আমি আশেপাশে যাদের সাথে থাকি তাদের শিডিউলটাই এরকম। তো দেখা যায় কি সব কিছু মিলিয়ে আমাকে এভাবেই থাকতে হয়, এভাবেই মানিয়ে গুছিয়ে নিতে হয়। তো এইভাবে থাকতে কিন্তু আমার কিন্তু কোনোই সমস্যা হয় না, অ্যান্ড আমি এইভাবে থাকতে পারি, আর এটা আমার পছন্দ। তো দেরি হয়ে গিয়েছে তাই বলে কি কাজ আমার জন্য বসে আছে, নাকি আমার কাজ কেউ করে দিয়ে গিয়েছে, এরকমটা কিন্তু একদমই না। আমার নিজের কাজটাকে কিন্তু আমাকে নিজেই করতে হয়, সেটা আমি দেরি করেই উঠি বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। তো যাই হোক, নিজের কাজ নিজে করার মধ্যে কিন্তু আলাদা রকম একটা আনন্দ আছে, আলাদা রকম একটা স্যাটিসফ্যাকশন আছে। তো এইখানে আমি ঘুম থেকে উঠে সবার আগে বিছানাটা ঠিক করে নিচ্ছি, যেহেতু বেডরুমে যদি বেডটাই গুছানো না থাকে তাহলে তো সব কিছু এলোমেলো লাগবে, তাই না? তাই সবার আগে বেডরুমটাকে গুছিয়ে নিচ্ছি। মোটামুটি বেডটাকে ঝাড়ু টাড়ু দিয়ে সুন্দর করে ঠিকঠাক করে এরপরে বালিশ টালিশ যা যেখানে থাকার কথা তাদেরকে সেখানেই রেখে দিচ্ছি। যদি বিছানাটা গুছানো থাকে আমার কাছে কেন জানি মনে হয় সব কাজ ঠিকঠাক মতো আছে, আমার রুমটাও বেশ গুছানো আছে। তো যাই হোক, এদিকে আমি এক পাশে বিছানাটা গুছিয়ে নিলাম। তো এটা তো হচ্ছে আমার বেডরুম, আমি এই রুমেই থাকি, বেশিরভাগ সময়টা আমার এই রুমেই কাটে। তো আমার পাশে আরেকটা রুম আছে, তো ওই রুমটাতে খুব একটা বেশি থাকা হয় না, অ্যান্ড এই রুমে কম্পিউটার আছে। তো বেশিরভাগটা সময় এই রুমে আমার হাজব্যান্ডই কাটায় কম্পিউটারে বসে বসে, যদিও বেডে খুব একটা থাকা হয় না এখানে। বাট তারপরেও যেহেতু এটা এখানে পড়ে আছে, ধুলাবালি তো অবশ্যই আসে, যেহেতু দরজা জানলা খোলা হয়, এটাকেও তো সাফ সাফাই করে রাখতে হয়। তো চলে আসলাম এই রুমে। আর এই রুমটা কিন্তু সচরাচর আপনাদেরকে দেখানো হয় না, আমি হয়তো এটা সেকেন্ড টাইম আপনাদেরকে এই রুমটা শেয়ার করছি। এর আগে হয়তো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, যদি কেউ আমার রেগুলার ভিউয়ার হয়ে থাকেন তাহলে হয়তো তারা জানবেন। তো বিছানায় এটা গোছানোই আছে ওইরকম, আসলে এখানে গোছানোর মতো কিছুই নাই, যেহেতু এই বিছানায় আমরা কেউ থাকি না। জাস্ট এটা এখানে এইভাবে বিছানো আছে। এটা যেহেতু ফ্লোরিং বেড, তো দেখা যায় কি হাঁটাহাঁটি করলে পায়ের একটা দাগ রেখে যায়, এই আর কি, এছাড়া আসলে কিছুই না। তো তারপরেও আমি বালিশ টালিশ সব কিছু সরিয়ে নিয়ে এখন হচ্ছে জাস্ট বালিশগুলো আবার জায়গা মতো দিয়ে দিচ্ছি, ধুলাগুলো ঝেড়ে ফেললাম, এই তো, আর তেমন কিছুই না। আর এই যে দেখেন বেডের সাথে ম্যাচিং করা আমার কম্বল, এই কম্বলটা কিন্তু ওই রুমেই থাকে আর ওই রুমে বেশিরভাগ সময় ব্যবহার হয়। বাট এখন যেহেতু একটু গরম পড়ে গিয়েছে, কম্বলটার প্রয়োজন হয় না, তাই এই রুমে নিয়ে এসে রেখে দিয়েছি, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। তো বিছানা টিছানা তো গুছানো এদিকে মোটামুটি শেষ, অ্যান্ড বিছানা গুছানোর পর কী যে শান্তি লাগে, মনে হয় যেন সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, এরকম লাগে আমার কাছে। তো বিছানা গুছানো শেষে আমি আরও টুকটাক বেশ অনেক কাজ করেছি, যেমন ঘর ঝাড়া, ঘর মোছা, এগুলোও করেছি। এগুলো হয়তো অফ ক্যামেরায় করেছি, ওইভাবে শেয়ার করিনি, যেহেতু গত কয়েকটা ভিডিও জুড়ে আমি শুধু ঘরই ঝাড়ু দিচ্ছি আর ঘরই মুছছি, এছাড়া আর তেমন কোনো কাজ নেই। তো আসলে আমার ছোট সংসার, তো সেরকম কোনো কাজ থাকে না আসলে সত্যি, বাট তারপরেও যেটুকু থাকে এটুকু তো আমার নিজেকে করতে হয়, তো সেটাই আর কি।
আর এখানে হচ্ছে আমি আমার ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। আর ফার্নিচারগুলো কিভাবে মুছছি, কি ব্যবহার করছি সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি আমি গত একটা ভিডিওতে, যে কিভাবে আপনারা কাঠের ফার্নিচার দীর্ঘদিন নতুনের মতো একদম চকচকে রাখতে পারেন। যদিও আমার এগুলো মালয়েশিয়ান উডের যে মানে কি বলবো, মালয়েশিয়ান উড কাঠ যেগুলো বলে বা ওক কাঠ যেগুলো বলে সেগুলোর ফার্নিচার। তো সেটাই আমি আসলে সুন্দর করে গুছিয়ে একদম টিপটপ করে রাখছি। আসলে কি বলবো, কথা বলতে গিয়ে না আমার সব কথা শুধু আটকে আটকে আসছে। তো যাই হোক, এই কথা আটকানো বাদ দিয়ে আজকে একটা নতুন কিছু করি আমার ভিডিওতে, মানে ভয়েস ওভারে। সেটা হচ্ছে আপনাদের কিছু কমেন্ট পড়ি। আপনাদের কমেন্ট তো শুধু আমি রিপ্লাই করি, আজকে আপনাদেরকে ভিডিওতে পড়েও শোনাবো। তো মঞ্জুলি ভট্টাচার্য নামে একজন আপু আমাকে কমেন্ট করেছেন যে কাঠের চিরুনি চা পাতার জলে ভিজিয়ে পরিষ্কার করলেও আঠালো একটা ভাব থাকে। তো আপু, আপনাকে আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দিয়েছি। তারপর আমি বলছি, যদি আপনারা কেউ কাঠের চিরুনি ব্যবহার করে থাকেন, সেটা চা পাতায় যখন আপনি রাখবেন তখন কাঠের চিরুনিটার শুধু কালারটাই সুন্দর থাকবে, এটা হচ্ছে কথা। বাট যদি আপনি চান যে ওই যে চিরুনির মধ্যে যে ময়লাগুলো থাকে এগুলো যদি চলে যায়, এগুলো যদি দূর করতে চান, তাহলে অবশ্যই ভিনেগার ব্যবহার করতে পারেন ওই পানিতে, বা একটু শ্যাম্পুর পানিতে দিয়ে একটা ব্রাশ দিয়ে, টুথব্রাশ দিয়ে ডলা দিবেন, দেখবেন ওই আঠা আঠা ভাবটা আর থাকবে না। তো এটা ছিল হচ্ছে মঞ্জুলি ভট্টাচার্য আপুর কমেন্ট। এরপরে আইভি আপু আমাকে কমেন্ট করে সব সময়, বাট মাঝখানে কিছুদিন আইভি আপু আমাকে একদমই কমেন্ট করেনি। আমি ভেবেছিলাম আইভি আপু হয়তো আমার কথা ভুলে গিয়েছে, বাট না। এরপরে আইভি আপু আমাকে একটা কমেন্ট করেছে। কমেন্টটা এরকম: আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার আপু, তুমি কেমন আছো? তোমার মিনিগুলো কেমন আছে? অনেক দিন পর তোমার নোটিফিকেশন পেলাম, তোমাকে পেয়ে আমার যে কি ভালো লাগছে সত্যি। আপু, আমার লোগোটা পরিবর্তন করে ফেলেছি, সেজন্য তুমি আমাকে চিনতে পারছো না। প্লিজ আমাকে হারিয়ে ফেলো না। তোমার কোনো নোটিফিকেশন আসে না বলে ভিডিও দেখতে পাইনি, অনেক মিস করেছি তোমাকে আমি। তোমাকে হারাতে চাই না, অবিরাম ভালোবাসা। তা আইভি আপু বুঝতেই পারছেন আমাকে কত ভালোবাসে আর কত বড় একটা কি বলবো কমেন্ট করেছে আমাকে। তো আপুকে আমি অবশ্যই কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিয়েছি। তারপরেও আপুকে আমার এই কারণে ভালো লাগে কেন জানেন? কারণ আপু আমার বিড়ালগুলোর খোঁজ নেয়। আমার খুব কম এরকম লোকজন আছে যারা আমার বিড়ালগুলোর খোঁজ নেয়। তো যারা আমার বিড়ালগুলোর খোঁজ নেয় আমার তাদেরকে না খুবই ভালো লাগে, অ্যান্ড তাদেরকে কেন জানে আমার ফ্যামিলি মেম্বার মনে হয়। অবশ্যই আপনারাও আমার ফ্যামিলি মেম্বার, বাট তারপরেও তাদেরকে না আমার অনেক ক্লোজ মনে হয়। কিছু কিছু মানুষ আছে না যে মনে হয় অনেক ক্লোজ, তো আইভি আপু হচ্ছে ওইরকম আপু। তো আইভি আপু, আপনাকে কিন্তু আমি একদমই ভুলি নাই। আর আপনার লোগোটা চেঞ্জ হতে পারে, আপনাকে কিন্তু আমি ঠিকই মনে রেখেছি। লোগো চেঞ্জ হলে কি হবে, আপনি তো আর চেঞ্জ হয়ে যাননি, তাই না? আপনার নামটাও আমার মনে আছে আর আপনাকেও আমার মনে আছে। এরপরে একটা কমেন্ট পড়বো, সেটা হচ্ছে নুসরাত আপু। নুসরাত আপু আমাকে লিখেছে, দারুণ লাগলো আপু, আমার পাশে থাকবেন। অবশ্যই আপু, আপনার পাশে আছি। আমি হচ্ছে নতুন ইউটিউবারদের জন্য একটা ভিডিও করব। আসলে আমি সেখানে কিছু কথা বলতে চাই ইউটিউব নিয়ে। তো আশা রাখছি সেই ভিডিওটা খুব শীঘ্রই চলে আসবে। যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। তো আজকের মতো কি বলবো, এই টুকটাক ছোটোখাটো ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।